বন্ধুরা, প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি লাস্ট এক সপ্তাহ ধরে অনেকগুলো ভিডিও আনার কথা ছিল, কিন্তু আমি সেই ভিডিওগুলো আনতে পারিনি, কারণ আমি কয়েকদিন নিজের পার্সোনাল কিছু কাজে আমি ব্যস্ত ছিলাম। তো যার জন্য আমি ভিডিওগুলো ঠিকমতো তৈরি করতে পারিনি। তো আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হলো, কারণ এই ভিডিওটা আমি গতকালই আপলোড করতাম। যে অ্যাপসটা দিয়ে আমি ভিডিও এডিট করি, সেই অ্যাপসে কিছু সমস্যা চলছিল, যার জন্য আমি এটা আজকে আপলোড করছি। সকলকে ওয়েলকাম আমার স্টক ট্রাভেলার চ্যানেলে। আজকের বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই বিষয়টার মধ্যে সকলেই কিন্তু আটকে আছি আমরা, বিশেষ করে যারা মার্কেটে এই লাস্ট 1-2 বছর 3 বছর যাবৎ মার্কেটে এসছি। যারা তার থেকেও বেশি পুরনো, তারা জানে মার্কেটে কি চলছে এবং নিজেকে কিভাবে এই সময় থেকে ওভারকাম করে বাঁচানো উচিত, সেই ব্যাপারটা তারা জানে। কিন্তু যারা নতুন, তারা কি করবে? কারণ মার্কেট কন্টিনিউ কিন্তু পড়তেই আছে। কারণ লাস্ট যে ট্রেডিং সেশন ফ্রাইডে, সেই ট্রেডিং সেশনে আমরা দেখলাম শুধু যে নিফটি 50 বা ব্যাংক নিফটি এইগুলোই ক্র্যাশ করেছে এমনটা নয়, স্মল ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স বিশালভাবে কিন্তু ক্র্যাশ করেছে। তো প্রথমে দেখে নেব লাস্ট ট্রেডিং সেশনে কার কিরকম কোন ইন্ডেক্সের কি পারফরমেন্স ছিল। সেন্সেক্স 1176 পয়েন্ট মাইনাসে ক্লোজ হয়েছে। নিফটি 364 পয়েন্ট মাইনাসে ক্লোজ হয়েছে। ব্যাংক নিফটি 816 পয়েন্ট মাইনাসে ক্লোজ হয়েছে। মিড ক্যাপ 100 1649 পয়েন্ট মাইনাসে ক্লোজ হয়েছে। স্মল ক্যাপ 100 418 পয়েন্ট মাইনাসে ক্লোজ হয়েছে। তো কিছুদিন আগে যাব তো মার্কেট কিছুটা রিকভারি করছিল, কিন্তু আবার সেই লাল রক্তক্ষরণ কিন্তু দেখা দিয়েছে মার্কেটে। অনেকে মনে করছে মিডিল ইস্টে এরকম অশান্তি চলছে, তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, এইগুলোই মেন কারণ। এগুলো তো কারণ আছেই বন্ধুরা, এগুলো হচ্ছে ছোট ছোট কারণ। মেন যে কারণ যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু কন্টিনিউ সেলিং করছে, এবং সেলিং করে তারা কোথায় যাচ্ছে? এক তো তারা চায়নাতে ইনভেস্টমেন্ট করছে, 2 নম্বর তারা কিন্তু আবার ইউএসএ ইনভেস্টমেন্ট করছে। কিন্তু এগুলো তো আমরা জানতাম যে এগুলো হচ্ছে। তারপরে মার্কেট আস্তে আস্তে রিকভারিও করছিল। তো হঠাৎ কি এমন হলো যে মার্কেট আবার এরকম ক্র্যাশের সম্মুখীন হচ্ছে? বন্ধুরা, ইউএসএ আবার কিন্তু ফেড রেট কাট হয়েছে। তো আগের যে ফেডের যে পার্সেন্টেজ রেট ছিল সেটা ছিল 4.50%। তো সেই জায়গায় ফেডের যে মেন হেড পাওয়েল, তিনি 25 বেসিস পয়েন্ট কিন্তু কমিয়ে সেটা 4.25%-এ বর্তমানে এনেছে। তো এই জায়গা থেকে আমরা সকলেই জানি যে মার্কেট তো তাহলে উপরে যাওয়ার কথা ছিল। ফেডের রেট যেহেতু কম হয়েছে, ইন্টারেস্ট রেট কমেছে, তো সেই জায়গায় মার্কেট হয়তো ক্র্যাশ হয়ে গেল কেন? বন্ধুরা, ক্র্যাশ হওয়ার পিছনে রয়েছে ইনভেস্টারদের ইমোশন। ইমোশন হার্ট হয়েছে বন্ধুরা। কেন? কারণ পাওয়েল এটাও অ্যানাউন্স করেছেন, যিনি হেড আর কি ফেডের, তিনি এটাও অ্যানাউন্স করেছে যে এই যে 25 বেসিস পয়েন্ট তো কমিয়েছে, এটা একটা ভালো ব্যাপার, কিন্তু আগামী যে অর্থবর্ষ 2025 সালে কিন্তু দুবারের বেশি হয়তো এই ফেড রেট কাট হবে না। যেখানে বছরে 4 থেকে 5 বার ফেড রেট কাটের একটা ব্যাপার থাকে, এই জায়গায় মাত্র দুবার ফেড রেট কাট হবে বলে পাওয়েল জানিয়ে দিয়েছে আগে থেকেই। তো এই জায়গায় কিন্তু মার্কেটে একটা সেন্টিমেন্ট নেগেটিভ হয়েছে। এবার এই ব্যাপারটা নিয়ে আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব, কেন সেন্টিমেন্ট খারাপ হলো এবং আমাদের এই মার্কেটের যে বর্তমান সিচুয়েশন সেই জায়গা থেকে কি করা উচিত। তো সেই বিষয়ে ডিটেলসে যাওয়ার আগে আমি সকলকে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকম শেয়ার মার্কেট রিলেটেড যে আমি ভিডিওগুলো আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। আমরা নর্মালি কি জানি যে ইন্টারেস্ট রেট যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হোম লোন বলো বা বিভিন্ন রকম যে লোনগুলো হয়, সেই লোনের কিন্তু ইন্টারেস্ট রেটও কিন্তু কমে যায়। আর যদি রেট বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ইন্টারেস্টেরও হার বাড়তে থাকে। তো সেক্ষেত্রে পকেটে বাড়তি চাপ পড়ে এবং অনেক লোকসানও হয়। এবার এক্ষেত্রে যারা ফরেন ইনভেস্টার, যারা ইন্ডিয়াতে ইনভেস্ট করে, তারা তো আমেরিকার বিভিন্ন ব্যাংক থেকে লোন নেয়। ধরো সাপোজ আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো কেউ 10 কোটি টাকা লোন নিয়েছে, সে ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করবে বলে। এবার দেখা যাচ্ছে সে 4.5% ইন্টারেস্ট রেটে সে লোন নিয়েছে। তার মানে, এবং সে 1 বছর হাতে সময় আছে সেই ইন্টারেস্ট সমেত তার টোটাল টাকাটা মিটিয়ে দেওয়ার। ইন্ডিয়ান স্টক মার্কেটে তারা 25% হোক 30% হোক একটা বছরে ইনকাম করলো, ইনকাম করে ওই 4.5% যেটা ব্যাংকে দেওয়ার কথা সেই টাকা প্লাস তার যে আসল, মানে আসল এবং সুদ টোটাল মিলিয়ে দিয়ে দিল। তার মানে 25% সে ইনকাম করলো আর 5% সে ব্যাংকে দিয়ে দিল। তার মানে তারপরেও তার কাছে কিন্তু 20% প্রফিট রয়ে গেল। এইভাবেই তারা কিন্তু ইনকাম করে, যারা এফআইআই, যারা বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার, ইন্ডিভিজুয়াল হোক
বা বড় বড় যে ইনস্টিটিউশনগুলো আছে ফরেন ইনভেস্টরদের, তারা লোন নিয়ে তারপরে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করে। কারণ দেখো কারোর কাছে ওই 1000 কোটি 5000 কোটি এরকম তো মানে খুব থাকে না, খুবই কম থাকে। তো সেই জায়গায় এইসব ইনস্টিটিউশনগুলো কি করে, লোন নিয়ে সেগুলো ইনভেস্ট করে বিভিন্ন দেশের স্টক মার্কেটে, সেখান থেকে ইনকাম করে আবার সেই টাকা সেই দেশে ব্যাংকে ফেরত দেওয়া। সেক্ষেত্রে ব্যাংকেরও একটা প্রফিট হয়, আর যারা ইনভেস্টার তাদেরও প্রফিট হয়। এক্ষেত্রে দেখা গেল যে 25 পয়েন্ট তো কমে গেছে, মানে আগে 4.50% ছিল, সেখান থেকে 4.25%, মানে 0.25% কিন্তু কমে গেছে। তো সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটও কমে যাবে, তো তারা আরো বেশি বেশি করে লোন নেবে এবং ইনভেস্টমেন্ট করবে। কিন্তু সেই জায়গায় তাদের ইমোশন হার্ট হয়েছে, কারণ বলা হয়েছে যে নেক্সট যে ফিনান্সিয়াল ইয়ার, সেই ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু রেট কাট দুবারের বেশি হবে না। যত কমবার তারা রেট কাট পাবে, তাহলে তারা টাকাও কম তুলবে, তাদের ইনকামও কম হবে। তো তাদের সেন্টিমেন্ট যথারীতি হার্ট হয়েছে, তো তারা টাকা তুলবে না বেশি যদি থাকে, কম যদি রেট কাট হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তাদের ইনকামটাও কমে যাবে। তার ফলে এফআইআই ভাবছে যত লং টার্মে ইনভেস্ট করে কি হবে, কারণ দেখছে তারা যে দুবারের বেশি আমরা ফেড রেট কাট পাবো না, তো টাকা তুলে নিয়ে দেশে চলে আসো, নাহলে আমাদের বেকার বেকার বেশি ইন্টারেস্ট কিন্তু গুনতে হবে। এটাই হচ্ছে মেন পয়েন্ট। কারণ এফপিআই হোক বা এফআইআই হোক, যারাই আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করে, তারা কিন্তু 1 মাস 2 মাসের জন্য ইনভেস্টমেন্টের জন্য আসে না, তারা লং টার্মে ইনভেস্টার হয়। লং টার্মে যেভাবে তাদের প্রফিট বেশি হবে তারা সেই চেষ্টাই করবে, যে স্টক মার্কেটে তাদের বেশি প্রফিট হবে তারা সেই রকমই কিন্তু চেষ্টা করবে। তারপর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিনের পর দিন কিছু শক্ত হতে যাচ্ছে, অনেক রকম নিয়ম কানুন তৈরি হচ্ছে, সেখানেও একটা সেন্টিমেন্ট হার্ট হচ্ছে। আর একটা যেটা কারণ আছে বন্ধুরা, যেটা হচ্ছে শর্ট টার্ম কারণ, বাট এটাও একটা কারণ, সেটা হচ্ছে সামনে ক্রিসমাস আছে, সেই ক্রিসমাসে কিন্তু তারা ছুটিতে চলে যায়, তো তারা ম্যাক্সিমাম টাকা কিন্তু তুলে নেয়, কারণ তারা ওই দিমাগের মধ্যে প্রেশার নিতে চায় না যে আমি যখন ছুটিতে থাকবো ওই স্টক মার্কেটে খুলে খুলে দেখবো না যে আমার কত বাড়লো কত কমলো, ওই হেডেক তারা নিতে চায় না। তো যার ফলে যত টাকা থাকে তারা ম্যাক্সিমামটা তুলে নিয়ে তারা কিছুটা মানে ফুর্তি করার জন্য, আমোদ প্রমোদ করার জন্য তারা খরচ করে, এবং বাকি টাকা তারা রেখে দেয় ফিউচার ইনভেস্টমেন্টের জন্য। তো এই ছিল মোটামুটি কয়েকটা কারণ যে এফআইআইরা তারা ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে টাকা তুলে তারা নিজেদের দেশে কিছুটা ফেরত নিয়ে যাচ্ছে, এবং যেখানে তারা অন্যান্য দেশের স্টক মার্কেটে ভালো সুযোগ দেখতে পাচ্ছে সেখানে তারা ইনভেস্টমেন্ট করছে। তো তার মানে কি আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট শেষ হয়ে গেল? একদমই নয় বন্ধুরা। কারণ দেখো এফআইআইরা আজকে যাচ্ছে, ফেরত তারা আসবেই, কারণ সারা জীবন তারা বাইরে থাকবে না, তারা আসবে। বর্তমানে যে নিফটি 50 বলো, ব্যাংক নিফটি বলো, এই যে ইন্ডেক্স লেভেলের যে ক্র্যাশ হচ্ছে, তখন এই মেন মেন ইন্ডেক্স গুলো ক্র্যাশ হয় না, তখন যে ছোট ছোট স্মল ক্যাপ ইন্ডেক্স হোক, মিড ক্যাপ ইন্ডেক্স হোক, তারাও কিন্তু সেই জায়গা থেকে ক্র্যাশ করা শুরু করে। আর এই যে ইন্ডেক্স লেভেলের যে ক্র্যাশ, এই ইন্ডেক্স লেভেলের ক্র্যাশ কিন্তু আমার মনে হয় আরো কিছু মাস যাবত কিন্তু চলবে, এবং সেটা 22,000-এর লেভেলেও কিন্তু নিফটি 50 চলে আসতে পারে। সেই জায়গাটাই কিন্তু তৈরি হচ্ছে, এবং কনসলিডেশন একটা সাপোর্ট জোনে কিন্তু এখন ট্রেড করছে, এবং কিছু মাস যাবত কিন্তু আমার যেটুকু ধারণা যে হয়তো মানে বাড়বে না, অল টাইম হাই এর ওপরে যাবে না, এই জায়গা থেকে কিন্তু কনসলিডেট করবে, মানে 22,000 থেকে 26,000-এর মধ্যে কিন্তু এই কনসলিডেশন জোনে কিন্তু ট্রেড করবে। তারপর যখন চলে আসবে এফআইআই বা এফপিআই যারা ইনভেস্টমেন্ট করে, তখন কিন্তু নিফটি একটা অল টাইম হাইয়ের দিকে আবার দৌড়ে পড়বে। তো এই জায়গায় আমাদের মানে বিক্রি বাট্টা করে গুটিয়ে নেওয়া উচিত তাদের মতো, এরকম নয়। কারণ দেখো আজকে একটা ছোট্ট কথা বলি, যে টাইটান একটা স্টক ছিল, আমরা সকলেই টাইটানের গল্প জানি, যে 2 টাকার স্টক প্রায় 3400-3500 টাকার লেভেলে ট্রেড করে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখন যারা আমাদের ফান্ডামেন্টাল স্ট্রং এবং আন্ডার ভ্যালুড যে স্টকগুলো আছে এবং ফিউচারিস্টিক স্টক, সেই স্টকগুলোতে হোল্ড করা উচিত লং টার্ম ইনভেস্টারদের। যারা ট্রেডিং করে তাদের আলাদা ব্যাপার, তারা চার্ট প্যাটার্ন ফলো করে তারা যা খুশি করুক গিয়ে, বাট যারা ইনভেস্টার, লং টার্ম ইনভেস্টার, তাদের আমার মনে হয় কোনো চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এফআইআই কিন্তু আবার ইন্ডিয়ান মার্কেটে ফেরত আসবে, এবং তারা কিন্তু ইনভেস্টমেন্ট করবে। আর তারা কিন্তু 1 কোটি 2 কোটি টাকার ইনভেস্টমেন্ট করে না, তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করে এবং লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে। তো যেগুলো ফান্ডামেন্টাল স্ট্রং স্টক আছে, যারা হোল্ড করছো তাদেরকে আমি বলবো হোল্ড করা উচিত। এবং যদি নিচে নেমেও যায় কোনো কোনো ফান্ডামেন্টাল স্ট্রং স্টক, যেগুলো ফিউচারিস্টিক স্টক, তাহলে আমার মনে হয় সেই জায়গা থেকে একটু অ্যাভারেজ করে নেওয়া যেতে পারে। আর ইন্ডেক্স কিন্তু 22,000-এর যে লেভেল, সেই লেভেলেও কিন্তু নামতে পারে। তো নিফটি 50 যদি 22,000-এর লেভেলেও নেমে যায় বন্ধুরা, তখন কিন্তু আমি নিজে পার্সোনালি কিন্তু কেনাকাটি করা শুরু করব, ঠিক আছে, মানে অ্যাগ্রেসিভলি যেটা কেনাকাটি বলে। বাট আমি এখন যে নামছে সেই জায়গা থেকে আমি কিছুটা অ্যাভারেজ করছি, ওতে আমার একটু লসেস হয়ে আছে। তো চিন্তা করার কোনো কারণ নেই, শুধু মানে যে তোমাদের হচ্ছে এরকমটা না, বড় বড় যারা ইনভেস্টার আছে, যারা
সেলিব্রিটি ইনভেস্টর, তাদেরও কিন্তু পোর্টফোলিও এরকমই অবস্থা। আমি বা তোমরা তো সবাই ছোট ছোট ইনভেস্টর, খুব একটা বড় ক্যাপিটাল তো আমাদের নেই। তো সেই জায়গা থেকে আমাদের টেনশন করার কিছু নেই। আমাদের আছে কত, 1 লাখ, 10 লাখ, 20 লাখ। এমন এমন ইনভেস্টর আছে যাদের মার্কেটে কয়েকশো কোটি থেকে শুরু করে কয়েক হাজার কোটি ইনভেস্ট করে, তো তাদেরও পোর্টফোলিও কিন্তু রেড হয়ে আছে। তো টেনশন করার কিছু নেই। এফআইআর আবার আসবে, মার্কেট আবার উপরের দিকে যাবে, বাট এখন একটু কনসলিডেশন জোনে আছে। তো সকলকে আমি বলবো যে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবো, তাহলে কিন্তু লসেস হবে না। ডাউন হলে পোর্টফোলিও সেই জায়গায় অ্যাভারেজ করার চেষ্টা করো, এটা একটা ভালো সুযোগ হতে পারে। কারণ মার্কেট কিন্তু একটা কনসলিডেশন জোনে আছে, খুব হাই না, খুব লোতেও না। বাট কিছু কিছু স্টক অনেকটা ওভার প্রাইসড হয়ে আছে। স্টক স্পেসিফিক কিন্তু আমরা মাঝে মাঝে মুভমেন্ট দেখতে পারবো। যেগুলো আন্ডার ভ্যালুড স্টক আছে, সেই স্টকগুলোতে হয়তো আমরা জাম দেখতে পারি। অনেকদিন দৌড়ায়নি, বাট এগুলো দৌড়ানোর কথা ছিল, সেগুলোতে আমরা জাম দেখতে পারবো। বাট আবার কিছু কিছু স্টক আছে যেগুলো দৌড়ানোর কথা ছিল না, কোনো খবর এসেছিল, দৌড়ে অনেক উপরে চলে গেছে, ওভার ভ্যালুড হয়ে গেছে, সেই স্টকগুলোতে আমরা কারেকশন দেখতে পাবো। এই জিনিসগুলো কিন্তু এখন চলবে। তো টেনশন করার কিছু নেই, এবং মাথা ঠান্ডা রেখে ইনভেস্টমেন্ট করতে থাকো, মার্কেটে লং টার্মে নিজেকে ধরে রাখো। এটাই হয়ে গেল একদম সিম্পল ফান্ডা বা ফর্মুলা। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ